নমস্কার, আমি রত্নদীপ রায় আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি ত্রিপুরার আলোকের আরও একটি পর্ব নিয়ে। এই পর্বটিতে আমরা এসেছি সাবরুম, ত্রিপুরা রাজ্যের প্রান্তিক শহর সাবরুম শহর। ইতিমধ্যেই সারা ভারতবর্ষে সাবরুম শহরের একটা আলাদা পরিচিতি তৈরি হয়েছে। আমাদের এই যে মৈত্রী সেতু থেকে শুরু করে আমাদের স্থলবন্দর ইত্যাদি বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে সাবরুম শহর আমাদের কাছে মানে ভারতের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে আবারও একটি বিশেষ জায়গা করে নিচ্ছে। অবশ্যই আমাদের ত্রিপুরার মানুষের কাছে সাবরুম শহরের একটি আলাদা গুরুত্ব আছে, একটি ঐতিহ্যশালী একটি শহর। সেই শহরেরই একজন অন্যতম সুনাগরিক আমি যার সামনে বসে আছি, যার সামনে বসার আমার সুযোগ হয়েছে আজকে। তিনি আর পরিচয়ের দরকার নেই, আপনারা প্রায় অনেকেই হয়তো চেনেন। অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি অশোকানন্দ রায়বর্ধন, ওনার সান্নিধ্যে এসেছি আজকে আমরা সাবরুম শহরের শাস্ত্রীয় সঙ্গীত নৃত্য চর্চার ইতিহাস জানবো বলে। এই বিষয়ে আমি ওনার কাছ থেকেই প্রথম জানতে চাই উনি ঠিক কীভাবে কখন থেকে বিষয়টা শুরু করবেন। আপনার কাছ থেকে জানবো আমরা সাবরুম শহরের নৃত্য সংস্কৃতির ইতিহাস, বিশেষ করে নির্দিষ্ট করে বলতে গেলে শাস্ত্রীয় নৃত্যের ইতিহাস। আমি আপনার কাছে যদি প্রথমে একটু জানতে চাই, আপনার তো অনেক বিষয়ে লেখালেখির জগতে হোক বা শিক্ষকতার দীর্ঘ শিক্ষকতার একটা জার্নি রয়েছে, রাজ্যব্যাপী আপনার প্রচুর বইপত্র লেখাপত্র মানুষ পড়ছে। আপনার কাছ থেকে তো এই তথ্যগুলো মানে সাবরুমের অন্তত পক্ষে ইতিহাস এবং বর্তমানে কি হচ্ছে সেটা আলাদা করে নতুন করে জানবার পড়ে জানানোর কিছু না, আপনার দেখা সব কিছু। আপনি যদি একটু পেছন থেকে বলেন 1990-এর দশকের আগেকার সাবরুমের সংস্কৃতি চর্চা বা নৃত্য চর্চার বিষয়টা কিরকম ছিল, একটু সেই জায়গা থেকে যদি শুরু করেন। আমি একটু অতীত থেকে যাচ্ছি। এক সময় রাজন্য শাসিত ছিল ত্রিপুরা, এবং সেই ত্রিপুরারই দক্ষিণ প্রান্তিক শহর সাবরুম। রাজন্য প্রভাব ছিল প্রশাসনিক দিক থেকে, এবং ব্যবসা বাণিজ্য, প্রশাসনিক কাজকর্ম, স্থানীয় নাগরিক মিলে ছোট্ট সাবরুম শহরটা সে সময় গড়ে উঠেছিল। গত শতাব্দীর 1900 থেকে ধরা যেতে পারে, 1910 সালের দিকে সাবরুম মহকুমা ঘোষণা করেন ত্রিপুরার রাজা। ওই সময়ে সাবরুমে যারা বর্ধিষ্ণু পরিবার ছিলেন তাদের মধ্যে একটা বিশিষ্ট পরিবার হলো ব্যানার্জি পরিবার। সেই পরিবারের সতীশ ব্যানার্জি নামে একজন ছিলেন, যিনি আমাদের এক সময়ের রাজ্যের শিক্ষামন্ত্রী কালীপদ ব্যানার্জির দাদু হন। তিনি অনেকটা কালী ভক্ত ছিলেন, কালী সিদ্ধার মতো, এবং তাঁরই প্রতিষ্ঠিত সাবরুম দৈত্যেশ্বরী মন্দির। তো মোটামুটি সঙ্গীতের ইতিহাস বলতে গেলে সেই সতীশ ব্যানার্জি কালীভক্ত ছিলেন, শ্যামা সঙ্গীত গাইতেন। দৈত্যেশ্বরী মন্দির ছোট্ট মন্দির, অল্প কয়েকজন মানুষের বসবাস, যেহেতু পাশেই ছিল তহসিল কাছারি, উল্টো দিকে রাস্তার পাশে তখনকার সময়ের এসডিওর বাংলো, তারা তখন বলা হতো বড় হাকিমের অফিস বাংলো ইত্যাদি, পাশেই তাদের বাড়ি। তাদের ওই তালুকটা তাদের জমিদারির মতো ছিল। তিনি সেখানে কালীর পুজো করতেন আর কালীর গান গাইতেন, এটা শুনেছি লোকমুখে আমরা। তো এর আগের ইতিহাস খুব একটা জানা নেই। মোটামুটি সঙ্গীত চর্চার ইতিহাস যদি আমরা ধরি তাহলে তার সময় থেকে কিছুটা আলোকপাত করা যেতে পারে। তারপর বিভিন্ন সময়ে প্রশাসনিক কাজে অনেক প্রশাসনিক ব্যক্তিত্বরা, থানার অফিসার, কোর্টের অফিসার, কোর্ট তখনও হয়নি, কোর্ট আরো পরের কথা, এই যে প্রশাসনিক মহকুমা ঘোষিত হলো, মহকুমার সুবাদে বড় হাকিম, ছোট হাকিম, এইসব ব্যক্তিত্বরা এখানে আসতেন, যারা তখনকার সময়ের রাজন্য পরিবারের সদস্য ছিলেন। বিশেষত ঠাকুর বংশের অনেকেই তখন প্রশাসনিক দায়িত্বে ছিলেন। তো তারা সপরিবারে আসতেন। তার ফলে এখানে সে সময়ে সেই পরিবারের সদস্যরা বা আরও যারা ছিলেন সবাই মিলে তারা সঙ্গীত চর্চা করতেন, এবং সেটা বিশেষ করে ত্রিপুরা রাজন্য প্রভাবিত, বিশেষ করে হোলি গান, এই গানগুলি খুব হতো। যেহেতু বীরচন্দ্র মানিকের আমল থেকেই আমরা লক্ষ্য করি ত্রিপুরাকে হোলি গানের একটা চর্চা ছিল।
তাদের উত্তরসূরি, তাদের ওই পরিবারের লোকজন যেহেতু চাকরি সূত্রে সেখানে যেতেন, তাদের পুত্র কন্যারা বা গৃহিণী যারা ছিলেন তারা সেখানকার লোকজনকে নিয়ে অনেকটা জলসার মতো আয়োজন করতেন, বড় ধরনের অনুষ্ঠান তেমন হতো না। পরবর্তী সময়ে যখন ত্রিপুরা ভারতভুক্ত হলো, ভারতভুক্তির পর থেকে এবার আস্তে আস্তে এপার ওপারের মানুষজন আসতে আরম্ভ করলো। সাধারণটা একটা বড় একটা শহর জনসংখ্যা বাড়তে আরম্ভ করলো। পূর্ব বাংলা থেকে বা তৎকালীন চাকরা রোশনাবাদ থেকে অনেকেই উঠে সেখানে বসতি স্থাপন করতে লাগলেন। সেই সময়টাতে প্রায় 60-এর দশকের দিকে সাবরুমের একটা বর্ধিষ্ণু পরিবার, হরিভূষণ দাস, চিত্তরঞ্জন দাস, তাদের মধ্যেও এরকম সাংস্কৃতিক চর্চার একটা পরিমণ্ডল ছিল। তাদের ছেলেমেয়েরা এগুলোর সঙ্গে জড়িয়ে থাকতেন। আর চিত্তরঞ্জন দাস তিনি ভালো বেহালা বাজাতেন। এখন সাবরুম নগর পঞ্চায়েতের যিনি ভাইস চেয়ারপারসন দীপক দাস, তার বাবা। তো মাঝে মাঝে নিজের মনের খেয়ালেই বাজাতেন এবং ক্লাসিক্যাল গান তিনি বাজাতেন, এরকম আমি শুনেছি তার ছেলেদের মুখে। তারপরে কর্মসূত্রে যেহেতু এসেছেন, একজন এসেছিলেন নকুল মজুমদার, তার ছেলে প্রণব মজুমদার ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব। নকুল মজুমদার স্ত্রী অর্থাৎ প্রণব মজুমদারের মা কিলারানী মজুমদার যতদিন ছিলেন সাবরুমে তাকে শুধু ক্লাসিক্যাল গানের চর্চা করতেই দেখা যেত। তাদের বাড়িতে তানপুরা ছিল আর অন্যান্য আনুষঙ্গিক বাদ্যযন্ত্র তো ছিলই। মানে ক্লাসিক্যাল গান করতে গেলে যে যন্ত্রানুষঙ্গ লাগে, বাদ্যযন্ত্র, তানপুরা, বেহালা, এসরাজ, সরোদ, এর মধ্যে তানপুরাটা তাদের বাড়িতে ছিল, সেটা আমি নিজেও দেখেছি। মানে গানের চর্চা করতে। তারপর তার ছেলে এই প্রণব মজুমদারেরা এবং সাবরুমের আরও কয়েকজন তখনকার সময় তরুণ, ব্রজগোপাল নন্দী প্রমুখ। সাবরুমের আরেকটা সাংস্কৃতিক মনোভাবাপন্ন পরিবার বড়ুয়া বাড়ি বলে সেটা পরিচিত, বাজারের মাঝখানে তাদের বাড়ি। এই বড়ুয়া পরিবারের নিতাই বড়ুয়া নামে একজন, তারা সবাই মিলে একটা সাংস্কৃতিক সংগঠন করলেন। সেটার নাম দিলেন তারা সুর ছন্দ নৃত্য সংস্থা। সেটা খুব সম্ভবত 63-64 দিকে। তার আগেও একটা ছোট একটা সংগঠন হয়েছিল, নামটা এই মুহূর্তে আমার মনে নেই, কিন্তু সেটা বেশি দিন টেকে নেই। কিন্তু সুরছন্দ আজও এখনো আছে। মানে তাহলে মানে বলা যেতে পারে একটু কয়েকজন মিলে অনেক পুরো চেষ্টা তো অনেকেই করে, মানে ঠিকঠাক ভাবে করার মতো সুরছন্দটা প্রথম দিকের মধ্যে তাকে মানে পাইওনিয়ার হিসেবে ধরে নেওয়া যায়, কারণ তখনকার সমস্ত তরুণরা সেটাতেই আসতেন। তো তারা অনেক এরকম মানে ধ্রুপদী নৃত্যানুষ্ঠান, সঙ্গীতানুষ্ঠান করেছেন। বিশেষ করে রাস উৎসব বিষয়ক নৃত্যানুষ্ঠান, তারপরে আরো ছিল এরকম হোলি নৃত্যনাট্যের মাধ্যমে। বাইরে থেকে শিল্পীরা আসতেন না? বাইরে না, এখানকার স্থানীয় শিল্পীদের নিয়ে। আর এই সুরছন্দ নৃত্য সংস্থাতেই মানে চর্চা করে তখন আবার প্রশিক্ষণের জন্য মাঝে মাঝে বাইরের শিল্পীরা আসতেন। আর ওই যে একটু আগে বললাম বিভিন্ন সরকারি অফিসে ছিলেন, তাদের মধ্যে অনেকে কিন্তু ওস্তাদ ধরনের ছিলেন, ভালো তবলা বাজাতেন, এসরাজ বাজাতেন। দেববর্মা একজন ছিলেন, আমি নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, বেহালা, এসরাজ এগুলো খুব ভালো বাজাতে পারতেন। তুমিও মাঝে মাঝে উনি অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন। তো তাদের কাছে তালিম নিয়ে ধীরে সুস্থে তরুণরা। এই অনুষ্ঠানগুলি কোথায় হতো? এই অনুষ্ঠানগুলো সাবরুম মেলার মাঠে হতো। এখন যে মেলার মাঠ, বিখ্যাত জায়গা, এখনো যে কোনো অনুষ্ঠান সাধারণত এই মেলার মাঠে আয়োজন করা হয়। এই সুরছন্দ এখনো আছে, নিতাই বড়ুয়া হয়তো নেই, কিন্তু তার উত্তরসূরিরা সেটা ধরে রেখেছে। এবং সুরছন্দের মাধ্যমে বহু ছাত্রছাত্রী বেরিয়েছে যারা পরবর্তী সময়ে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে। নাচ গানের ক্ষেত্রেও অনেকে মানে প্রতিষ্ঠিত হয়েছে। সাবরুমের ব্রজগোপাল নন্দীর মেয়ে দুর্বা নন্দী, সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের MU যে স্টাইল করেছিল,
পরবর্তী সময় সঙ্গীত চর্চা মানে ক্লাসিক্যাল সঙ্গীত। হ্যাঁ, ক্লাসিক্যাল সঙ্গীতে। কিন্তু পরবর্তী সময় সে হয়তো ওই দিকটাতে থাকেনি, সংসারী হয়ে গেছে। সে সময় আরেক তরুণ ছিল আমার বন্ধু মানুষ, অরুণ নন্দী। অরুণ নন্দী পড়াশোনা যা ছিল তা দিয়ে মানে তার চাকরি জোটেনি, সে তার ওই নাচ গান শেখানোটাই তার পেশা হিসেবে নিয়েছিল। ফলে প্রায় প্রতিবারই সঙ্গে তার একটা আন্তরিক সম্পর্ক ছিল, বিভিন্ন রকমের গান শেখানো বা টিম করে নাচের তালিম দেওয়া। বিশেষ করে সেক্ষেত্রে সে ক্লাসিক্যালও করতো বা অন্যান্য রবীন্দ্রসঙ্গীত, নজরুল বা লোকসঙ্গীত এগুলিরও তালিম দিত। তার পরবর্তী সময়ে কি আরো নতুন সংগঠন তৈরি হয়েছে না একটাই সংগঠন? না, এর পরে কিছুদিন পরেই সঙ্গীতা নামে আরেকটা সংস্থা তৈরি হয়েছে। সেটাতে প্রণব মজুমদার, সুভাষ দাস ছিলেন প্রধান, দিলীপ রায়চৌধুরী, এরা মিলে একটা সংগঠন করেছিল সঙ্গীতা। সেটা এখনো আছে, মোটামুটি চলে। এটা কবে মোটামুটি শুরু হয়েছিল সঙ্গীতা? সেটা 74-75 দিকে, 74-75 দিকে হবে বা একটু পরে হবে। মোট কথা বাংলাদেশ যুদ্ধের পরটাতে। আচ্ছা। বাংলাদেশ যুদ্ধের সময় কিন্তু বেশ কজন শিল্পী শরণার্থী হয়ে এখানে এসেছিলেন। তারা অনুষ্ঠান করতেন এবং জীবিকা করতেন, জীবিকা নির্বাহের জন্য কিছু টিউশন করতেন। খুরশেদ আলম একজন বাংলাদেশের বিখ্যাত শিল্পী, তিনি হরিণা ক্যাম্পে ছিলেন। আরো কয়েকজন ছিলেন, সবার নাম মনে নেই। তো এইভাবে একটা চর্চা হতো এবং তাদের কাছেও কিন্তু আমাদের তখনকার শিল্পীরা সমৃদ্ধ হয়েছে, এটা আমাদের হিসাব করতেই হয়। তো তার পরবর্তী সময়ে সঙ্গীতার যিনি কর্ণধার, তিনি মারা যাওয়ার পরে তার ছেলে রক্তিম দাস গানের দিকটা, ক্লাসিক্যাল গান এবং বিশেষ করে নজরুল গান এখনো চর্চা করে যাচ্ছেন। তা এই ছেলের বউ মণিদীপা দাস নাচের দিকটা দেখে, ক্লাসিক্যাল নাচ। উনি কি ক্লাসিক্যালের কোন স্টাইলটা করছেন? কত্থকটা করছেন। আচ্ছা। তো মানে উনি বিবাহ সূত্রে সাবরুমে গেছেন না সাবরুমে? না, সাবরুমেরই মেয়ে। আচ্ছা, প্রায় প্রতিবেশী। আচ্ছা, এই যে ওনার কথা বললেন মানে মণিদীপা দাস। হ্যাঁ, মণিদীপা দাস, ওই আমি একটু আগে বললাম দীপক দাস ওনার মেয়ে। আচ্ছা, দাসের ঘটনা সাবরুমেই মানে শিখেছেন না বাইরে এসে শিখেছিলেন বা কোথাও কোনো গুরুকে নিয়ে গিয়ে ওইখানে? সাবরুমেই সুভাষ দাসের ছাত্রী ছিলেন। আচ্ছা। পরবর্তী সময়ে কিন্তু বাইরে কালিমো মাঝে মাঝে এখনো বাইরে শেখার জন্য ও যায়। এখনো শেখানো এখানে? হ্যাঁ, নিয়মিত না এখন। আচ্ছা, এখন ওরা আগরতলায় থাকে। আচ্ছা। ছেলেটাকেও তারা তৈরি করেছে। ইয়াং ট্যালেন্টের মধ্যে তার নাম এখন উচ্চারিত হচ্ছে। নাম কি ছেলেটার? নামটা আমি ভুলে গেছি। এরকম ডাকে বোধহয়। যাই হোক, আমি যোগাযোগ করে দেবো, ওর সঙ্গে কথা বলতে ভালো হবে। আচ্ছা, এরপর আসছি এই সঙ্গীতার পরপরে আরো কয়েকটা সংগঠন গজিয়ে উঠেছে, অগ্নিবীণা, এই জাতীয় বেশ কয়েকটা। তো সেগুলো সরাসরি ক্লাসিক্যাল সঙ্গীত চর্চার সঙ্গে যুক্ত নয়, পাঁচমিশালি সঙ্গীত চর্চাই করে, নাচের চর্চাই করে, এইভাবে এখনো মানে চলছে। আর এখন অনেক ছেলে মেয়ে একটু ভালো চর্চার জন্য আগরতলা বা উদয়পুরের সঙ্গে বেরোনিয়া যোগাযোগ করে। মোটামুটি ভাবে এভাবেই মানে এটা আপনি যেটা বলছিলেন যে মোটামুটি 80-র দশকের পর্যন্ত মানে সঙ্গীত চর্চা বা নৃত্য চর্চা সম্পর্কে বলছেন? 90। আচ্ছা, আমি এখনকার মানে এখন তো অনেক আমরা মানে তখনকার যেই বিষয়টা বুঝতে পারলাম তা থেকে এটা বুঝতে পারছি যে তখনও শাস্ত্রীয় নৃত্য বিষয়টা মানে একদম জাঁকিয়ে যেভাবে তৈরি হয়েছে মানে সেটা তৈরি নেই, পরিমণ্ডল তৈরি হচ্ছে, শ্যামা সঙ্গীত, পরবর্তী সময় রাস, হোলির গান, এরপরে বিভিন্ন মানে সাংস্কৃতিক বিষয় যুক্ত হয়ে 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 সমৃদ্ধ হয়ে একটা পরিমণ্ডল তৈরি হচ্ছে। এবং তার পরবর্তী সময় যেটা মানে 90-এর দশকের পরে বা এখনকার সাবরুম শহরে যেটা দেখা যায় যে অনেকগুলো ইনস্টিটিউশন আছে, অনেকে গিয়ে বাইরে থেকে তালিম দিচ্ছে বা অনেকে সাবরুম থেকে আগরতলা এসে শিখছে, বিশেষ করে নাচের সংগঠন, নাচ নিয়ে, শাস্ত্রীয় নাচ নিয়ে কাজ করছে।
এখনকার পরিমণ্ডলটা সাবরুমে কিরকম আছে? আবার আমার একটু পেছনে যেতে হচ্ছে। একদম, একদম। 8-এর দশকে বিলোনিয়া থেকে একজন এসেছিলেন সাবরুমে চাকরি সূত্রে, আচ্ছা। বীরেন্দ্র দাস। তিনি তার জীবনটাই উৎসর্গ করেছেন গানের জন্য এবং শুধুমাত্র ক্লাসিক্যাল গানই তিনি করতেন। খুব বেশি প্রচারের আলোকে তিনি যেতে চাইতেন না, কিন্তু এ রাজ্যের একজন গুণী সঙ্গীত শিল্পী হিসেবে তার নাম আছে। সদ্য প্রয়াত হয়েছেন বীরেন্দ্র দাস। তার একটা প্রতিষ্ঠান ছিল কোমল গান্ধার আচ্ছা। সঙ্গীত সাবরুমে। এই ভদ্রলোক নীরবে এই ক্লাসিক্যাল সঙ্গীতের চর্চা করে গেছেন এবং তার উদ্যোগে খুব সম্ভবত 83 বা 84 সনের দিকে সারা রাত্রব্যাপী সাবরুমে ক্লাসিক্যাল হোল নাইট প্রোগ্রাম সঙ্গীতের অনুষ্ঠান হয়েছিল। আচ্ছা আচ্ছা, এটা উল্লেখযোগ্য ঘটনা। তার পরবর্তী সময় তার কাছে থেকে মীরা মজুমদার, মনোরঞ্জন দাস, মানিক মজুমদার প্রমুখ আরো কিছু শিক্ষার্থী তৈরি হয়েছিল যারা তারা তো এখনো কাজ করছে। মানে এদের মধ্যে অনেকে বসে গেছে। মনোরঞ্জন দাস এখন রাজ্যের একজন প্রতিষ্ঠিত লোকসঙ্গীত শিল্পী। ওর ইয়েটা চেঞ্জ হয়ে গেছে এবং যাই হোক দিক পরিবর্তন হলেও সে এখন সঙ্গীতের সঙ্গেই আছে। বীরেন্দ্র দাসের নামটা বলতে অল্প কয়েক মাস হয়েছে উনি চলে গেছেন। আর কোমল গান্ধার সুযোগে তিনি ঋষিন মিত্র, যে লোপামুদ্রা মিত্রের বাবা, তার সঙ্গে যোগাযোগ তার ছিল এবং আমি নিজে ওই সংগঠনের সঙ্গে জড়িত ছিলাম। আমি আবৃত্তির বিষয়টা দেখতাম। তো ঋষিন মিত্রের একটা বিশেষ ধারা ছিল আধুনিক কবিতার গীতিরূপ দেওয়া। বীরেন্দ্র দাস কিন্তু সেই চর্চাটাও করেছেন। হ্যাঁ, সুকান্তের অনেক গান, জীবনানন্দ দাশের গান, সেগুলো গীতিরূপ দিয়েছেন এবং অনেকটা ক্লাসিক্যাল রাগের ব্যবহার করে এগুলি করেছেন। কাজে এটাও একটা মানে আমাদের স্মরণযোগ্য বিষয়। তো 90-এর দশকের পর থেকে ওই সময় রমরমা ছিল, আর এখন খুব একটা বড় ধরনের চর্চা হয় তেমন বলা যায় না। বিশেষ করে এখনকার তরুণরা প্রতিযোগিতার সঙ্গে ছুটছে প্রতিনিয়ত। তাদের একটা সময় পর্যন্ত প্রতি ঘরেই হারমোনিয়াম বাজে, ছেলেমেয়েরা শেখে, কিন্তু ক্লাস 9-এ উঠলেই অভিভাবকরা তাকে সেখান থেকে তুলে আনেন, তাকে পড়াশোনার দিকেই তার ঝোঁকটা বাড়িয়ে দেন এবং এর মাধ্যমে তাকে প্রতিষ্ঠান নিতেই হচ্ছে। অনেক গুণী শিল্পী সাবরুমের সমস্যা নয়, মানে আমি যেটা মনে করি এটা না, তারপরে বা হয়তো অন্যত্র একই অবস্থা। অনেক গুণী শিল্পী সে গান চর্চা করে গেল, নাচের চর্চা করে গেল, তার রুটি রোজগারের ব্যবস্থা হলো না। সুবীর ভট্টাচার্য একটা ছেলে আছে, অসাধারণ সে গান গায়, কিন্তু এখন সে টিউশনি করে চলতে হয় আর একটা দুধের গাভী পালন করে, তার দুধ বিক্রি করে। কাজে আমাদের রাজ্যের শিল্পীর মর্যাদা কতটুকু সে প্রসঙ্গে আমি আর নাই বা গেলাম। এই কারণে অনেকে পিছিয়ে আসছে, কারণ সামনে যদি আলো না দেখে মানুষ এগোবে কোন রাস্তায়? অন্ধকার ছেলে কতটাই বা এগোনো যায়। মূল বিষয়টা হলো এখানেই। তারপরেও তোমরা আমরা যখন মানে মাঝে মাঝে যাই, মানে আমার তো 1-2 বার যখনই যাওয়ার সুযোগ হয়েছে, আপনার সঙ্গেও দেখা হয়েছে আমার সেখানে, যে মেলার মাঠে প্রোগ্রাম দেখতাম। মানে আমি নিজে অনুষ্ঠান করতে গিয়ে দেখেছি যে একাধিক সংগঠনের নাচের শিল্পীরা নাচ করছে। সবগুলো সংগঠনের নাম আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, কিন্তু আমার বুঝতেও সুবিধা হয়নি। মানে 3-4-5টা সংগঠন বোধহয় এখনো কাজ করছে। তো যদি সেগুলোর নাম বলেন একটু, বা কারা চালাচ্ছেন, কি কাজ হচ্ছে? ওই তো সুবীর ভট্টাচার্য যেটা বললাম, আরেকজন আছে উত্তম কুমার নাথ, ওর একটা সংস্থা আছে। তারপরে আরো 1-2জন আছে যাদের তেমন প্রতিষ্ঠান নেই, কিন্তু বাড়িতে টিউশনি করে, এটাই। আর সাবরুম শহরকে যদি বাদ দিয়ে বৃহত্তর সাবরুমের কথা বলতে, এখানে ওই যে বিভিন্ন শিক্ষার যে সঙ্গীত শিক্ষার বোর্ড আছে, সেগুলির মাধ্যমে কিন্তু এখানে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা, এইসবগুলো কিন্তু এখানে আছে, চলছে তাদের কাজকর্ম।
হ্যাঁ আচ্ছা, যে কথাটা বলছি আমি বলছিলাম যে মানে শহর সাবরুমটাকে আমরা একরকমে চিনি, কিন্তু তার বাইরে যেমন মনুবাজার, হরিণা ওইটা বা তো আসছি মানে ওই আমি। অঞ্চলটার মধ্যে নিশ্চয়ই ওইটা তো আসছি আমি। বা মনোবলকুলের আমি দিকে। যদি এখন তুলনা করতে যাই, আমাকে বলতেই হবে সাবরুমের চেয়ে মনুবাজার অনেক বেশি রিচ নাচ এবং গানের দিকে। আচ্ছা, বিশেষ করে ক্লাসিক্যাল সঙ্গীত চর্চা বা ক্লাসিক্যাল ডান্সে মনুবাজার অনেক রিচ। আমি যাদের নাম বলেছি তাদের অনেকেই মনুবাজারের নিরঞ্জন আচার্যের কাছ থেকে তালিম নিয়ে এসেছেন। আচ্ছা, ওনার বাড়ি আসলে মনোবাজার। ওনার বাড়ি মনুবাজার। আচ্ছা, নিরঞ্জন আচার্য দীর্ঘদিন যাবৎ মনুবাজারে সঙ্গীত চর্চা করছেন। এখনো করছেন? ওনার এখন মানে শারীরিক অবস্থা নেই, বয়স অনেক হয়ে গেছে, ওনার তো নাম আমরা জানি, নানান রোগে আক্রান্ত তিনি, কিন্তু তিনি কিছু ছাত্রছাত্রী তৈরি করে গেছেন যারা বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত, নাচ গানও করছে বা অন্যান্য পেশায়ও জড়িয়ে আছে। তারই একজন। ওনাদের প্রতিষ্ঠানটার নাম কি বললেন যেন? মনুবাজার নামটা আমার ঠিক এই মুহূর্তে মনে নেই। আচ্ছা, তো এমনি ফোক কালচারাল একাডেমি হিসেবে তাদের আবার একটা সংগঠিত আচ্ছা, ইয়ে আছে, সেখানে তারা ক্লাসিক্যালও শেখায়। তার একজন সুযোগ্য সহযোগী হলেন থেঙ্গা ফ্রুমো, তিনি মনুবাজারের হেডমাস্টার মশাই ছিলেন, কিছুদিন আগে রিটায়ারমেন্টে গেছেন। উনিও ওই নিরঞ্জন বাবুর সঙ্গে তার সান্নিধ্যে এসে থেঙ্গা ফ্রুমো মগ আচ্ছা ক্লাসিক্যাল গানের চর্চা করতেন। থেঙ্গা ফ্রুমগের ছেলেও ভালো গানের চর্চা করে, বিভিন্ন আমাদের রাজ্যের স্তরের অনেক প্রোগ্রামে অংশগ্রহণ করে। নামটা বলতে পারবেন কি? নাম এই মুহূর্তে মনে আসছে না। হিন্দুল মুখ। আচ্ছা, তো এরকম মনুবাজারে গৌরী পঙ্কজিনী আচার্য, যে নিরঞ্জন আচার্যের ভাইজি হয়, সেও খুব ভালো ক্লাসিক্যাল শিল্পী আচ্ছা। এবং আকাশবাণী প্রোগ্রামও করেছে। আমি একটা জিনিস মানে যুক্ত করতে চাইছি, আমি শুনেছি আগরতলা থেকে কয়েকজন শিল্পী, মানে ওরা 5-6 বছর আগেকার কথা বলছি, মানে আমি শুনেছি যে এখান থেকে গিয়ে হাবরুম কোনো স্কুলে মানে মাসে একবার বা 2 মাসে একবার নাচ শেখানো বা বিশেষ করে শাস্ত্রীয় নৃত্য শেখানোর কাজ করেছেন, এরকম কোনো তথ্য কি আপনার? এরকম সরকারিভাবে কখনো কখনো তথ্য সংস্কৃতি, সেটা তো আমিও করিয়েছি 10 দিনের একটা ওয়ার্কশপ, ওই রকমই হয়েছে। আর কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান, সেগুলো নার্সারি স্কুল জাতীয়, তারাও মাঝে মাঝে 2-1জনকে নিয়ে গেছেন, সেও অল্প কয়েকদিনের ওয়ার্কশপ করে, বিশেষ করে বৈশাখী মেলার সামনে রেখে ওই কাজগুলি হতো। 2-1টা গান বা নাচ তাদের প্রস্তুত করে দিয়ে অনুষ্ঠানটা তুলে আনতো। এখনকার সময় এমনিতে সাবরুমের সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো হয় তার মধ্যে বৈশাখী মেলা একটা অন্যতম। তাছাড়া আর কি কি বিশেষ করে এমন কোনো অনুষ্ঠান হয় কি, যেমন একটু আগে আপনি বললেন 80-র দশকের দিকে হোল নাইট ক্লাসিক্যাল গান নাচের প্রোগ্রাম হয়েছে, এখন এরকম কিছু মানে? এখন ঠিক ক্লাসিক্যাল নাচের চর্চাটা হয় না, বরং বেশ কয়েক বছর আগে দোহার এখানে অনুষ্ঠান করে গেছে লোকসঙ্গীতের যে বিখ্যাত গানের দল, এবং তার কিছুদিন পরেই দেহাবসান হয়েছে। এই বিষয়গুলো আছে। যথার্থ কথা বলতে গেলে ধ্রুপদী নাচ বা গানের চর্চা খুব একটা সমৃদ্ধ নয়, চর্চা হচ্ছে এটুকুই। আর আমরা আশাবাদী সাবরুমও আস্তে আস্তে উন্নত হচ্ছে নানা দিক দিয়ে। সাবরুম মানে একটা বিরাট সম্ভাবনাময় একটা জায়গা। আগামী দিনে হয়তো আরো নতুন নতুন লোক আসবে, বিভিন্ন প্রতিষ্ঠান আসবে। এখানে একটা বুদ্ধিস্ট ইউনিভার্সিটি হচ্ছে, ধর্মাদীপা বুদ্ধিস্ট ইউনিভার্সিটি হচ্ছে। কাজে শুনেছি সেখানে 33টা না 34টা দেশের ছাত্রছাত্রীরা এসে এখানে পড়াশোনা করবে, কাজে সাংস্কৃতিক বিনিময় হবে। আর আইসিপি যেটা হচ্ছে, সেখানেও একটা এরকম এই নর্থ ইস্ট মানে সাউথ ইস্ট এশিয়ার করিডোর বা এখানে একটা অডিটোরিয়াম ইত্যাদি ব্যবস্থা, তাদের সাংস্কৃতিক চর্চা গবেষণা করার ব্যবস্থা নাকি থাকবে সেখানে। কাজে ভবিষ্যৎ হয়তো ভালো, আমরাও আশাবাদী। সাবরুমের গ্রামেগঞ্জেও কিছু কিছু সাংস্কৃতিক চর্চা হতো, যেমন চাতকছড়িতে সঞ্জীবদের উদ্যোগে একটা সৃজনী সাংস্কৃতিক
কেন্দ্র ছিল। নিজে গান বাজনা চর্চা করতেন, তো সেখানে শেখানোর জন্য সাবরুম থেকে সুর ছন্দ, তারপরে ওই যে বললাম আরেকটা সংস্থা সঙ্গীতা, তারা তাদের শিল্পীরা বা তাদের যারা টিচার ছিল তারা গিয়ে শেখাতো। এরকম মানে শ্রীনগরের দিকেও বিচ্ছিন্নভাবে কিছু সাথীরাম মানিকের উদ্যোগে কিছু নাচ গান। সাথীরাম মানিক বলছেন যে উনি কি মানে উপজাতি না? না, মানিক বাঙালি, সাথীরাম বাঙালি এবং রাজ্যের একজন বিশিষ্ট কবি। ওর বাড়ি ওইখানে আমলিঘাটে। ওর উদ্যোগেও নাচ গান, নাটক ইত্যাদি চর্চা হতো। যে কথাটা বেশি বলার দরকার, সাবরুমের অতীত সাংস্কৃতিক চর্চার ইতিহাস যদি বলি, সেখানে একটা আঙ্গিককে আমাকে আলোচনায় আনতেই হয়, সেটা হলো কবিগান। কবিগান একসময় সাবরুমে কবিগানের চর্চা হতো, বিশেষ করে পুজো, দুর্গা পুজো, তারপরে কালী পুজো ইত্যাদিতে তো কবিগানের আসরের জন্য একটা দিন অন্তত বরাদ্দ থাকতো। সাবরুম শহরে হোক, সাবরুম থানায় হোক, বাঘাযতীন ক্লাব তো তারা যদি কালী পুজো করে তাহলে কবিগানের একটা আয়োজন ওদের থাকবেই কোনো একটা দিন। এর বেশি গভীর চর্চা হতো ছোটখিল এলাকায়, যেটা কয়েকজন মানে যদি মানে কবিগান শিল্পী নাম বলেন। আমি আসছি সেই প্রসঙ্গটাতে। তো ফলে সেখানকার গ্রামের মানুষের মধ্যে কবিগানের প্রতি একটা অনুরাগ ছিল, আর মানুষের কথাবার্তার মধ্যে কবিগানের ছন্দ বা ঠিসারা যেটাকে বলা হয় ও জাতীয় বাক্য ব্যবহার পরিলক্ষিত হতো। বিশেষ করে সেখানে একজন ছিলেন নলিনী শীল, যিনি চট্টগ্রামের বিশিষ্ট কবিয়াল রমেশ শীলের সরাসরি ছাত্র। বাংলা কবিয়ালের ইতিহাস যদি আমরা আলোচনা করতে যাই তাহলে চট্টগ্রামের সেই বিশিষ্ট কবিয়াল রমেশ শীলের কথা বলতে হয়, ঢাকার হরিচরণ আচার্যের কথা বলতে হয়। এরা এই নলিনী শীল সরাসরি ওই রমেশ শীলের সান্নিধ্যে এসেছিলেন, তার শিষ্য ছিলেন। এবং নলিনী শীল দীর্ঘদিন কবিগানের চর্চা করে গেছেন। সে সময় ত্রিপুরা রাজ্যে আরো যারা কবিগানের চর্চা করতেন, উদয়পুরে ছিলেন একজন নিকুঞ্জ বণিক, তারপরে হরকুমার শীল, এরকম বেশ কয়েকজন। আমাদের উত্তর ত্রিপুরার দিকে ছিলেন বিষ্ণু দত্ত, তাদের সঙ্গে পাল্লা দিয়ে তিনি কবিগানের চর্চা করে গেছেন। তো এই নলিনী শীল আবার কয়েকজন শিষ্য তৈরি করেছেন, তার মধ্যে শান্তিপদ নাথ, অবনী নাথ, বর্তমানে চর্চা করছে সুভাষ নাথ, বাদল বর। একটা জমজমাট কবিগানের একটা চর্চা এখন মানে এখন কবিগানের চর্চা তেমন নেই, একমাত্র সুভাষ নাথ চর্চা করেন। তথ্য সংস্কৃতি দপ্তরের আমন্ত্রণে বিভিন্ন জায়গায় এখন অনুষ্ঠান করেন। দিলীপ দে আচার্যের সম্মুখে দিলীপদের জুটি হিসাবে মোটামুটি এদেরই আমি এখন রাজ্যে কবিগানের চর্চা করতে দেখি। একটু মানে পাশাপাশি কয়েকটা জিনিস জানতে চাই। আপনি যেমন গানের কথা বললেন, বাদ্যযন্ত্রের কথা বললেন, এবার সেগুলো একটা একটাকে বাদ দিয়ে নয়, নাচের প্রয়োজনে গানের প্রয়োজন আছে, বাদ্যযন্ত্রের প্রয়োজন আছে, মানে সবগুলো বিষয় যখন জাকিয়ে হয় তখনই মানে সাবরুমে বা যে কোনো জায়গাতে মানে নাচ চর্চাটা আরো ঠিকঠাক হবে। এই প্রসঙ্গে বলি যে আপনি বললেন মেলার মাঠে প্রোগ্রাম হতো, মঞ্চ না থাকলে, লাইট ভালো না থাকলে মানে সেগুলো করা সম্ভব না। মানে ওই পরিবেশটা কিরকম, মঞ্চ হোক, সহযোগী বাদ্যযন্ত্র বা বাদকের ভূমিকা হোক, বা মেকআপ আর্টিস্ট, মানে এই ব্যাপারগুলো যদি একটু বলেন। আচ্ছা, নাটকের একটা উজ্জ্বল ইতিহাস রয়েছে, কাজেই এই নাটককে কেন্দ্র করে আলো, তারপরে মেকআপ, এই জিনিসগুলিও সমৃদ্ধ ছিল। এবং এক দুজনের নাম বলবেন। এক দুজন ভালো মেকআপ ম্যান ছিলেন, প্রণব বসাক নেই এখন, তারপরে পার্থ দেববর্মা আগরতলায় থাকেন এখন, আর কানু কুমার বণিক, উনিও ওখানেই থাকেন, জীবিত আছেন। অভিনয় এরকমই ছিল। এই প্রণব মজুমদার, তিনিও মেকআপ করাতে পারতেন।
তো এদের মধ্যে একটা নাটকের দিকে ভার্সেটাইল প্রতিভা তাদের মধ্যে ছিল, বহুমুখী প্রতিভা। তিনি নিজে প্রম্পটও করতে পারতেন, অভিনয় করতে পারতেন, নির্দেশনাও দিতে পারতেন, আবার মেকআপও প্রয়োজন। হল ব্যাপারটা আবার কেউ কেউ বাদ্যযন্ত্র বাজাতে পারতেন। এই যে তাদের প্রোগ্রামগুলো করার জন্য হলের প্রয়োজন, সবকটা প্রোগ্রামে কি আমরা মানে যেটা মেলা মাঠ বলে সেটা হতো না, আগে যে একটা টাউন হল ছিল? হ্যাঁ, টাউন হলে বহু নাটক হয়েছে, সদ্গতি, লাঠির মতো নাটক প্রণব মজুমদার করিয়েছে। এখানে শাস্ত্রীয় নাচের কোনো প্রোগ্রাম মানে হয়েছে আপনার জানা? শাস্ত্রীয় নাচের কম্পিটিশন হয়েছে টাউন হলগুলোতে, আর এখন একটা নতুন টাউন হল হয়েছে, এটা আরো সমৃদ্ধ। এখানে মাঝে মাঝে প্রোগ্রাম হয়। সাবরুমের এগুলোর উদ্যোক্তা মানে মূলত মানে সরকারি ভাবে হয় না বেসরকারি ভাবে? বেশিরভাগ সরকারি। এখানকার বেসরকারি উদ্যোগে কিছুটা আর্থিক দৈন্যতার কারণে পিছিয়ে থাকতে হয়। সরকারি অনেক প্রোগ্রাম এরকম হয় এবং সেখানে লোকাল শিল্পীদের প্রাধান্য থাকে। বা আমি এক দুটো প্রোগ্রামে মানে ওই টাউন হলের কথা বলছি, ঘটনাক্রমে বলে আমাদের উদয়পুরের একজন বিশিষ্ট নাট্যশিল্পী শিবপ্রসাদ ধরে একসময় সাবরুম চাকরি করে গেছেন। হ্যাঁ, ওনার সময়কালে আমরা কয়েকটা প্রোগ্রামে দেখেছি যে সাবরুমে মানে বেশ মানে অনুষ্ঠানের মানুষ হতো, এতটুকু বলতে পারি। মানুষ হয়, হ্যাঁ মানুষ হয়। ওখানে যে কোনো অনুষ্ঠানে মানুষ হয় এবং শান্তি শৃঙ্খলা, অসাধারণ শান্তি শৃঙ্খলা। মানুষের একটা থাকে যে আমরা অনেক জায়গায় প্রোগ্রাম করতে গিয়ে অভিযোগ করি এখন যে মানুষ হচ্ছে না বা মানুষ আসছে কিন্তু মনোযোগ দিয়ে দেখে, কিন্তু সাবরুমের ব্যাপারটা বুঝতে পারেন। ওখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মানুষ পাগল, বা ধর্মীয় অনুষ্ঠানের জন্য পাগল। কিছুদিন আগে রাম ঠাকুর উৎসব হয়ে গেল, সারা রাত্র লোকের লোকারণ্য, কোনো ট্রাফিক বা কোনো পুলিশি ব্যবস্থা দরকার। আপনার কি মনে হয় যে আজকের দিনে সাবরুমের যেই মানে পরিমণ্ডলের কথা আমরা জানি সবাই, সাবরুম যেভাবে তৈরি হচ্ছে আরো নতুন করে, এই শাস্ত্রীয় সঙ্গীত চর্চা, শাস্ত্রীয় নৃত্য চর্চার জন্য মানে কি করা যেতে পারে, আমাদের মানে কি ভূমিকা থাকতে পারে একজন নাগরিক হিসেবে আপনার কাছে জানতে চাইবো, বা একজন শিল্পীদের জন্য আপনার কি পরামর্শ থাকবে, সেখানকার যারা কাজ করছেন সাবরুমের দায়িত্ব নিয়ে তাদের জন্য বা আগামীদের জন্য কি আপনার মতামত থাকবে? আমি একটা একটা করে বলছি। প্রথমত, এই শাস্ত্রীয় নৃত্য বা সঙ্গীত চর্চা করতে গেলে প্রথম এখানে উদ্যোগী হতে হবে সরকার পক্ষকে। টাইম টু টাইম এখানে ওয়ার্কশপের ব্যবস্থা করতে হবে। যদি প্রশিক্ষণ শিবির ব্যবস্থা করা যায় তাহলে নতুন অনেক ছেলে উঠে আসবে। আমি লক্ষ্য করেছি এখনকার ছেলেমেয়েরা ইউটিউব দেখে পুরো নাচটা তুলে মঞ্চে পরিবেশন করছে, কাজে তাদের ভিতরে প্রতিভা আছে। সেই প্রতিভাটাকে জাগিয়ে মুখবিদ্যা যেহেতু গুরুকে সামনে রেখে করতে হয়, আর অভিভাবকদেরও সে ব্যাপারে সচেতন হওয়া দরকার। স্কুল কলেজে বিষয়ের মধ্যে এটা সরাসরি আনা দরকার। আছে একটা নাচ করলাম, 5 নম্বর দিয়ে দিলাম, আর সারা জীবন দেখা নেই, ওইভাবে হবে না। ইনভলভমেন্টটা যাতে একদম সিরিয়াসলি দেখা যায়, তাহলে ফলপ্রসূ হবে। কারণ একই মানুষ তো, একই সময়ের মানুষ তো, অন্য মহকুমার ছেলেরা তরতর করে এগিয়ে যাচ্ছে। পাশাপাশি বিলোনিয়া শহরের কথাই যদি বলি, একদম পাশের শহর বিলোনিয়া, পাশে বাইখোলা একটা গঞ্জ বলা যায়, ছোট জনপদ, সেখানে এখন নাটকে সারা জাগিয়ে ফেলছে সারা ত্রিপুরায়। সেখানকার ছেলে মেয়েরা যুব উৎসবে অংশগ্রহণ করছে। এই যে তরুণ কুশারঘাট, তরুণ সুন্দররা বেশ মানে নাম করছে। কাজে সেক্ষেত্রে সাবরুমেরও এটা মানে একটা দিক থেকে পৃষ্ঠপোষকতার দরকার আছে। প্রথমত সরকারি পৃষ্ঠপোষকতা, দ্বিতীয়ত সাবরুম নগর পঞ্চায়েত বা বিভিন্ন যে গ্রাম সভাগুলো আছে, গ্রাম পঞ্চায়েতগুলো আছে, সেগুলো থেকেই ফিডব্যাকটা আনা দরকার। যে আমরা আমাদের গ্রামের ছেলেদের ক্লাসিক্যাল নাচের ওয়ার্কশপ করবো, বাড়ি থেকে একজন ভালো আনুক, তাহলে আস্তে আস্তে। আরেকটা জিনিস যেটা মানে সমস্যা দেখা যায়, এখন তো ছেলেমেয়েদের পড়ারও মানে পড়ার চাপ তো থাকে, এবং স্কুলে মানে বিশেষ করে রাজ্য সরকারের যদি কথা বলি, একটা বিদ্যাজ্যোতি প্রকল্পের মাধ্যমে সঙ্গীত শিক্ষক, নৃত্য শিক্ষকেরও কিছু স্কুলে, সব স্কুলে নয়, মানে একটা ছোট করে হলো একটা আয়োজন হয়েছে। সেই জায়গাটাও কি মানে কাজে লাগবে বলে বা লাগছে? সেই জায়গাটার সম্বন্ধে আমার অভিজ্ঞতা আছে। একজন নামটাম বলছি না, সঙ্গীত শিক্ষক হিসেবে নেওয়া হয়েছে কোনো একটা স্কুলে। সেই সঙ্গীত শিক্ষক যেই মাত্র ওরা নিয়োগ হয়ে গেছে, তখন তার সত্তাটা সে বিসর্জন দিয়ে সে কম্পিউটার চর্চা করছে।
মানে আমাদের মধ্যেও কিছুটা ঘাটতি আছে। আমার যখন রুটি রোজগারের ব্যবস্থা হয় তখন আমি সেই জিনিসটা ভুলে যাই যে এটার জন্য আমার কাজটা এটা। আমাকে নিয়োগ করা হয়েছে। দেখা গেল এখানে চাকরিটা তার খাড়া হয়েছে, সে গিয়ে এলআইসির এজেন্সি করছে। আমাদের অনেক দায়িত্ববান হতে হবে, দায়িত্ববান হতে হবে, সেই বিষয়টাও যেমন সব মিলে। আবার অনেক ক্ষেত্রে সুযোগ থাকলেও অনেক স্কুল এখনো বিদ্যাজ্যোতি প্রকল্পে তো সব বিষয়ে শিক্ষক নিচ্ছে না। ডান্সের টিচার নিচ্ছে না, আর্টের টিচার নিচ্ছে না। স্টুডেন্টের সংখ্যা কম বলে নাকি মানে টিচার মানে একজন উদ্যোগের অভাব। উদ্যোগের অভাব। নইলে মানে সাধারণত অনেক আর্টিস্ট আছে যারা যে কোনো স্কুলেই তারা ইনভলভ হতে পারে। আরেকটা বিষয় আমরা যেটা ছুঁইনি, মানে শাস্ত্রীয় নয় বলে ছুঁইনি, সাবরুমের বিভিন্ন উপজাতি জনপদে তো নৃত্যের চর্চার একটা তাদের ট্রেডিশনাল, যেমন আমি যদি বলি যে মগ যে সম্প্রদায় বা ত্রিপুরী সম্প্রদায়, তাদের একটা মানে সাংরাই বলে একটা নাচের ব্যাপার আছে, বা ওই চর্চাগুলো এখন কিরকম, মানে এটা জিজ্ঞেস করছি। ভালো ভালো কথা তুলেছো তুমি। সাবরুমে বিশেষ করে উপজাতীয় নৃত্যের একটা চর্চা খুব ভালো আছে। ওরা খুব আন্তরিকভাবে তাদের নিজস্ব কৃষ্টি সংস্কৃতি তুলে ধরতে চায়। মগ জনগোষ্ঠীর সাংরাই নৃত্য সাবরুমের কামফু মগের উদ্যোগে ভালো টিম আছে যারা দেশের বাইরেও রিপ্রেজেন্ট করেছে। তারপরে খেসাধন ত্রিপুরার গড়িয়া গাজনের দল আছে, কলাছড়াতে মুঙ্কুরি ত্রিপুরার ওই যে বোতল বাতি নিয়ে যে নাচে হাজারগিরি নাচের টিম ছিল, এখনো ওরা নাচ গান করে। মুঙ্কুরি ত্রিপুরা হয়তো জীবিত নেই। যদি আমি এই জায়গায় একটু তুলনা করি, যদি এবার সংস্কৃতির তুলনা এরকম ভাবে হয় না, কিন্তু আমার মনে হচ্ছে যে উপজাতি অঞ্চলগুলোতে মানে নিজস্ব সংস্কৃতি বা এই ব্যাপারটা তুলনামূলক ভালো অবস্থায়, অনেক ভালো অবস্থানে। তুলনা টানলে তাদেরটাকে মানে গুরুত্ব দিতেই হবে। এবং তারা এই যে বিভিন্ন গ্রামে বা শ্রাবণ বৈশাখী মেলা হয়, এখন বনকুল মেলা কিছুদিন আগে শেষ হয়েছে, এই জাতীয় মেলাগুলোতে তাদের মানে প্রোগ্রাম দেওয়ার মতো জায়গা থাকে না, এত টিম অংশগ্রহণ করতে হবে, ঠাসা প্রোগ্রাম থাকে তাদের। সত্যি মানে আমরা আপনার কাছ থেকে অনেক বিষয়, মানে আমি শুধু একটা দিকে শুরু করে আরো অনেক দিকে চলে গেছি, যেহেতু আপনি বলছেন আমারও শুনতে ভালো লাগছে। আমরা আশা করি আমাদের দর্শক শ্রোতারাও মানে আমাদের এই তথ্যগুলা জেনে আনন্দ পাবেন, কারণ আমরা এই অনুষ্ঠানটার মাধ্যমে চেষ্টা করছি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে, শুধু আগরতলা বা উদয়পুর ধর্মনগর মূল শহরগুলো নয়, তাছাড়াও অন্যান্য সকল শহরের বা গ্রামাঞ্চলের বিভিন্ন জনপদের সংস্কৃতি চর্চা, নৃত্য চর্চা বা শাস্ত্রীয় নৃত্য চর্চাকে তুলে আনার অনুষ্ঠান এখানে শেষ করছি। আমরা আবারও আপনাদের মাঝে হাজির হব আরও একটি পর্ব নিয়ে, আরও একটি শহরের সংস্কৃতি চর্চা, নৃত্য চর্চা জানবো। আবারও আপনাদেরকে ধন্যবাদ। নমস্কার। নমস্কার।